প্রথম দফা ছিল যে সরকার পতনের আন্দোলন, সরকারকে পদত্যাগ করতে হবে, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। এই ৮ দফায় কিন্তু তা ছিল না, নাহিদদের দাবির মধ্যে তা ছিল না। এবং নাহিদরা যখন দেখলো যে তাদের নেতৃত্ব হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন সেই সময়ে তারা আবার সেই ৯ দফাওয়ালা যারা ছিল, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্র ছাত্রীরা ছিল, তাদেরকে সঙ্গে নিয়ে তারা রাতারাতি তাদের নেতৃত্ব আবার কবজা করলো শহীদ মিনারে ১ দফার আন্দোলনের ঘোষণা দিয়ে। অর্থাৎ যেই কথাটি আমি জুলাই মাসের শুরুর দিকে বলেছিলাম, তা কিন্তু ঘটা শুরু করলো এরপরে, যে ১ দফার আন্দোলনের প্রমাণ তখনই হওয়া শুরু হলো। এবং ৩রা আগস্টে রাতের বেলা আমি সেই সময় গণমাধ্যমে বলেছিলাম যে এই আন্দোলনটি আগামী কয়েকদিনের মধ্যেই ভয়ঙ্কর সহিংসতায় রূপ নেবে। এবং ৪ঠা আগস্ট ৫ই আগস্টের ঘটনা প্রবাহ গোটা জাতির কাছে স্পষ্ট, গোটা জাতি জানে। মানে সেইখানে উভয় পক্ষই সশস্ত্র অবস্থানে ছিল, সরকারের পক্ষও ছিল, সরকারের বিপরীত পক্ষও ছিল। এবং ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। সেটা নিয়ে নানা রকম মন্তব্য যে আছে সমাজে, যে পুলিশের গুলিতে যেমন মারা গেছে, তেমনি রহস্যজনক গুলিতেও অনেকে নিহত হয়েছে। তার প্রমাণ আমার কাছে না, তার প্রমাণ জাতিসংঘের রিপোর্টেই আছে। যদিও বর্তমান সরকার শুধু জাতিসংঘের রিপোর্টের প্রথম অংশটুকু প্রচার করেন এবং ওই সারসংক্ষেপের কথা বলে গণমাধ্যমে সেটি পাঠিয়েছিলেন, কিন্তু পূর্ণাঙ্গটি পাঠাননি। পূর্ণাঙ্গটির ক্ষেত্রে ক্ষেত্রে তারা যে 15ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে যা যা ঘটেছে সমস্ত ঘটনা প্রবাহের বর্ণনা তারা দিয়েছেন, এবং সেখানে বারবার বলেছেন যে সরকার অসহযোগিতা করেছে, রাজনৈতিক দলগুলো অসহযোগিতা করেছে, এবং তারা অনেক ক্ষেত্রেই বলেছেন যারা ভিকটিম হয়েছেন তাদেরও নিরাপত্তার কথা ভেবে তারা ফার্স্ট পার্সন সোর্স ব্যবহার করতে পারে না। এই পেছনের কথাগুলো টানলাম এজন্যই, ওই যে বলেছিলাম মুক্তিযুদ্ধে কে প্রশ্নবিদ্ধ করা, মুক্তিযুদ্ধকে ফেলে দেওয়া, সেই কথাটি যখন ৫ই আগস্টের সরকার পতন ঘটে গেল, তারপরে দৈনিক প্রথম আলোতে সাজ্জাদ শরীফের কাছে ডক্টর ইউনূসের ভাষায় এই আন্দোলনের যিনি মাস্টার মাইন্ড, বর্তমানের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম একটি প্রথম সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে তিনি রিসেট বাটন টেপার কথা বলেছিলেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন এবং মুক্তিযুদ্ধকে প্রায় অস্বীকারই করেছিলেন। সেই মাহফুজ আলমই সময়ের বিবর্তনের ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। তিনি গৃহযুদ্ধের কথাও বলেছেন, বলে আবার ডিলিটও করেছেন ফেসবুক পোস্টে। এই রিসেট বাটনের কথা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও বলেছিলেন, এবং তিনি দায়িত্ব নেওয়ার আগে আনুষ্ঠানিকভাবে 8ই আগস্ট শপথ নেওয়ার আগেই তিনি বিদেশের মাটিতে এবং দেশের মাটিতে এসে বলেছিলেন ভারত যদি কোনো কিছু করে তাহলে তাদের 7 সিস্টার আনরেস্ট থাকবে, 7 সিস্টারকেও শান্তিতে থাকতে দেওয়া হবে না। আপনারা জানেন যে সর্বশেষ এই যে গত সপ্তাহেই পাকিস্তান ভারতের যুদ্ধের পাশাপাশি মেঘালয়ে কিন্তু এখন জরুরি অবস্থা চলছে মেঘালয়ে। এখন এইরকম বাস্তবতায় এই যখন ওইদিকে পাকিস্তান ভারতের যুদ্ধ চলছে, তখন বাংলাদেশে আপনার কমব্যাট মিশন প্রধান যিনি কাতার বেসড, যে কাতারে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক বেস আছে সেখানকার ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের যিনি চিফ, সেই চিফের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসেন, সঙ্গে একটি হেভি কার্গো বিমান করে। আচ্ছা, ঠিক এই সপ্তাহেতেই কিছুদিন আগে এটা পত্রপত্রিকা আপনারা দেখেছেন যে জ্যাকবসন বাংলাদেশে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে, তিনি একটি গোডাউন পরিদর্শন করেছেন এবং সেইখানে তিনি বলেছেন যে বাংলাদেশে গম এসছে, মার্কিন যুক্তরাষ্ট্রের গম, তিনি সেই গম দেখতে গিয়েছিলেন এবং এই গম কতটা উপকারী ভালো সেই তথ্যগুলো দিয়েছেন। আপনি তো বলছিলেন যে এই কথাগুলো গুজব কিনা,
জি, জি। আমি আচ্ছা, এই কার্গো, আমি কথাগুলো একটু ক্লিয়ার হই নাই। কার্গো বিমানটা কি এসে গেছে? আমি তো বললাম যে গুজব কি না, এইটা তো জি, জি। আমার ভাষ্য শুধু না, আন্তর্জাতিক গণমাধ্যমেও, বিদেশের গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। নর্থ ওয়েস্ট নামক একটি পত্রিকাতে চন্দন নন্দী নামে একজন সাংবাদিক জি, সবিস্তারে লিখেছেন। জি, জি। তো সুতরাং সেই পক্ষ থেকে কারো কাছ থেকে কিন্তু এই রিপোর্টটির, পার্টিকুলারলি এই রিপোর্টটির প্রতিবাদ আমরা দেখিনি। পড়িনি। জি, জি। আপনার কাছেই এই অনুষ্ঠানে আমি এর আগে বলেছিলাম গুতেরেস বাংলাদেশে আসছিল পরে। আমি আরেকজন সাংবাদিক ফজলুল বাড়ির সঙ্গে গুতেরেস আসার আগেই বলেছিলাম যে গুতেরেসের আগমন সিম্পলি একটি ভিজিট না, সেটি করিডোরের জন্য। তখন আমার অনেক অগ্রজ সাংবাদিকরা, মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকরাও বলেছিলেন যে আমি বাড়াবাড়ি তথ্য দিচ্ছি, এটা সঠিক না। আজ প্রমাণিত সত্য, এটি সঠিক না বেঠিক। কারণ আমি বলছি না করিডোরের কথা, কে বলছেন? বাংলাদেশের নিযুক্ত রোহিঙ্গা বিষয়ে যিনি বিশেষ দূত ছিলেন প্রধান উপদেষ্টার, মানে হাই অফিসিয়াল হিসাবে, পরবর্তীতে যিনি বাংলাদেশের প্রথমবারের মতো একজন সিভিলিয়ান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন, সেই ডক্টর খলিলুর রহমান কিন্তু বলেছেন যে হ্যাঁ, করিডোরের বিষয়ে নৈতিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমার কাছে না, এএফপির কাছে, একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার কাছে, যেই বার্তা সংস্থায় একসময় কাজ করতেন বর্তমান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। হুম, হুম। ফলে গুজব কি গুজব না এই তথ্যগুলো, সেটি দর্শকরা বিচার করে নেবেন। মানে এখানে আমার কিছু বলার নেই। বাংলাদেশের মানুষটা শুধু আজকের এই তথ্য প্রযুক্তির যে রেভুলেশন ঘটে গেছে এবং এই অবাধ তথ্য প্রবাহের যুগে কাউকে আপনি ৯/৬ বুঝাতে পারবেন না। আপনি অপতথ্য দিলেও ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে সেই সত্য বেরিয়ে আসে যে কোনটা আসল সত্য। ফলে এই যদি ওনারা এটা ভুল হয় তাহলে সঠিক কি সেই ব্যাখ্যাটা তো দেয়ার কথা এতদিনে দেননি তো তারা। তারা তো বলেননি যে আমরা তো দেখেছি যে বাংলাদেশের ৩টি সেনাবাহিনীর ৩টি ডিভিশনে স্পেশাল চিঠি দিয়ে বলা হয়েছে তারা যেন বাইরে চলাফেরার ক্ষেত্রে সতর্ক থাকে, বাইরে যেন না বেরোয় ক্যান্টনমেন্টের বাইরে। তার একটি হচ্ছে কক্সবাজারের রুমা ক্যান্টনমেন্ট, একটি সিলেট ক্যান্টনমেন্ট, মানে সিলেটের একটি ডিভিশন, এবং একটি চট্টগ্রামের ডিভিশন। যেই ৩টি ডিভিশনের কথা এই যে পত্রিকাটির কাটিং দেখালেন আপনি, এই হুম, হুম। পত্রিকাতেই রিপোর্ট হয়েছিল আরো আগে যে ৩টি ডিভিশন দায়িত্ব পালন করবে। তা আমার ভাষ্য না তো ভাই। ফলে সেন্ট মার্টিনের গল্প আমরা শুনে এসছি যে সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার কথা প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা নিজেও বলেছিলেন। কিন্তু আমি অন্য আরেকটি অনুষ্ঠানে দৃষ্টিকোণ ৭১-এর একটি অনুষ্ঠানে বলেছিলাম যে এখন আর সেন্ট মার্টিনে আগ্রহ নেই। কারণ সেন্ট মার্টিনের চেয়েও আরো লোভনীয় জায়গা হচ্ছে আমাদের সোনাদিয়া দ্বীপ। তার ডিপসির খুব কাছে, এবং সোনাদিয়া দ্বীপ হচ্ছে এমন একটি জায়গা যার সঙ্গে জলপথে মিয়ানমারের দূরত্ব ১০০ গজেরও বেশি না, নাফ নদী দিয়েই যাওয়া সম্ভব। আবার চট্টগ্রাম বন্দর থেকে জলসীমায় আপনি ম্যাপ খুলে দেখবেন সেন্ট মার্টিনে যেতে হলে অনেকটা পিরামিডের মতো করে যেতে হয় সোনাদিয়া দ্বীপ থেকে, এবং চট্টগ্রাম বন্দর থেকে পিরামিড সদৃশ্য ভাবে যেতে হবে। কিন্তু সোনাদিয়া দ্বীপ টু চট্টগ্রাম বন্দর যদি আসা যাওয়া করতে হয় তাহলে সরাসরি আসা যাওয়া করা সম্ভব। আমি শুধু সম্ভাব্য ডট গুলো মিলাতে বলছি। শিলখালি বলে যে জায়গাটি আছে, যেখানে আমাদের এই জায়গাটি আমাদের কেপিআই এলাকা। কেপিআই কেন? আমাদের সামরিক বাহিনীর এখানে মহড়া চলতো। এখানে এটা একটা রেঞ্জ এখানে আছে, সেই রেঞ্জে তারা তাদের ট্রেনিং এর অংশ হিসেবে সেইখানে কাজ করত। সেই শিলখালির পাশেই কিন্তু এখন সাধারণের যাতায়াত নিষিদ্ধ। সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ। প্রায় আচ্ছা। ১.৫ কিলোমিটার আগের থেকেই নোবডি ইজ দেয়ার। কেউ মোবাইল নিয়ে ওই পর্যন্ত যেতে পারেন না, ছবি তুলতে পারেন না। এবং আরো একটা কথা বলি, ঠিক অন্যদিকে আপনি খাগড়াছড়ির দিকে যান,
এটা তো আমি এখানে বললাম। এই নাফ নদীর এই পারের দৃশ্য না, শুধু একদম এই দিকে, যেটা আবার খাগড়াছড়ির সীমানায় পড়েছে। অর্থাৎ খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সবাজার, এই পুরো বেল্টে মিয়ানমারের সঙ্গে যে আমাদের আহ কি বলবো এটাকে, বর্ডার রয়েছে, সীমান্ত রয়েছে, এই সীমান্তটি যে অরক্ষিত, এই সীমান্তর যে আমরা নিয়ন্ত্রণ হারিয়েছি, এই বাক্যটি আমি বলিনি। কে বলেছেন? এই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন। তিনি এই কথা বলার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এমনকি উনি এতটাই সংক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি পদত্যাগও করতে চেয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের 4 জন উপদেষ্টা গিয়ে তৌহিদ হোসেনকে নিরস্ত্র বলবো যে সান্ত্বনা দিয়েছেন বা তাকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। এবং আপনি খেয়াল করে দেখবেন তৌহিদ হোসেনের ওই বার্তার পরে আপনি গণমাধ্যমে এখন কি আর দেখতে পান তৌহিদ হোসেনের কোনো ব্রিফিং? এখন না, না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ঘটনার পরে আরেকটি বৈঠক হয়েছিল, সেই বৈঠকে ব্রিফ করেছেন ডক্টর খলিলুর রহমান। বিওপিতে একটি বৈঠক হয় এবং একটি আলোচনা হয়, সেখানে কিন্তু বোন আসতে বাঁচতে থাকুক, আমি এখন কাছ থেকে আপনার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তো সেখানে কিন্তু সে ওই ঘটনাটা ঘটেছে, যে খলিলুর রহমান নিজে স্টেটমেন্টটি দিয়েছেন। এই যে কারণ তিনি নিরাপত্তা উপদেষ্টা, সেই জায়গা থেকে কথা বলেছেন। আমি আপনাকে দায়িত্বহীন কণ্ঠে বলি, আমার ছবি নয়, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিও হচ্ছে খাগড়াছড়ির যে বেল্ট, যেটাকে আমি বলছিলাম নাইকংছড়ির ওই পাশটা দিয়ে, ওই পাশে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, সংক্ষেপে আরসা, আচ্ছা। তারা এখন ওই বর্ডারে টহল দেয়। ফলে আমার সীমান্ত কতখানি এই পাশটাই সংরক্ষিত আছে এবার আপনি বুঝে নিবেন। এবং এই যে কমব্যাট মিশন প্রদানের আশা কেন আসে, করিডোর কেন দেওয়া হয়, করিডোরে কি ধরনের কাজ হয়? শুধু মানবিক কাজ হয় না, পৃথিবীর একটি ঘটনাও দেখাতে পারবেন না আরেকটি দেশকে সহায়তা করার জন্য বিবদমান একটি দেশে বিবদমান 2 গ্রুপের যে কোনো একটি গ্রুপকে সহায়তা করার জন্য এই ধরনের করিডোরে যতগুলো ঘটনা পৃথিবীতে ঘটেছে, প্রতিটি ঘটনাই বিপজ্জনক হিসেবে পরিচিত হয়েছে। একেবারে নিকট অতীতের উদাহরণ দেই আপনাকে, সিরিয়ায় আসাদের এখানে একটি করিডোর দেওয়া হয়েছিল। সেই করিডোরে যখন দেওয়া হয় তখন আসাদ সরকার বলল যে এই করিডোরের ভিতর দিয়ে বিদ্রোহী গোষ্ঠী, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর লোকেরা যাতায়াত করছে, অতএব সেখানে আক্রমণ কর করিডোরে। আবার বিদ্রোহী গোষ্ঠীরা বলছে যে সেইখানে বিদ্রোহী গোষ্ঠীদের মধ্যে 2টা গ্রুপ সেখানে ছিল, 2টা গ্রুপই বলছে যে এইখানে সরকারি পেটোয়া বাহিনী আছে, ফলে এই যে মানবিক করিডোর করা হয়েছে সেই করিডোরে এটা করা যাবে না। আমরা আমাদের সরকারের এই 5ই আগস্টের পরে সিরিয়াতে আসাদ সরকারের পতন দেখেছি প্রায় একই রকম কায়দায়, এবং তারপরে কারা ক্ষমতায় এসছে? ওই বিদ্রোহীদের একটি গ্রুপ। এবং সেই সিরিয়ার যে সীমান্তটি, যেই সীমান্তে করিডোরটি ছিল, সেই এলাকাটির দখলে কে নিয়েছে? ইসরায়েল। এখন পুরো অঞ্চলটি ইসরায়েলের দখলে। আমি এর আগে আপনার সঙ্গে একটা অনুষ্ঠানে বলে, খ্রিস্টান রাজ্য বাংলাদেশের পাশে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা আছে। এই কথাটি আমার ভাষণে সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন যে সাদা চামড়ার লোক তাকে প্রস্তাব দিয়েছে। তিনি একদম ফর্মাল প্রেস কনফারেন্সে বলেছিলেন গণমাধ্যমের কাছে, এবং সেইখানে তিনি বলেছিলেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা, জাতির পিতার কন্যা, আমি এই কাজ করব না। সর্বশেষ যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পুরনো আদেশটা নতুন করে আবার ডিক্লেয়ার করছে, কারণ এই আদেশটি, এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল 5ই সেপ্টেম্বর, অর্থাৎ গত বছর 2024-এ 5ই আগস্ট এর পতনের পর 8ই আগস্ট শপথ নিল, 5ই সেপ্টেম্বরে ঠিক 1 মাসের দিন উপদেষ্টা পরিষদের বৈঠকে কার্যক্রম
হবে না বিচার শেষ না হওয়া পর্যন্ত। এটি আইন উপদেষ্টারই তখন ব্রিফিং এ বলেছিলেন। সেটাকেই আবার কেন এই সময় হুম, নতুন করে বলতে হলো ঘটা করে? এই নাটকটি হচ্ছে ওই যে আপনাকে বললাম যে কমব্যাট মিশন প্রধান নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসছে, সেই বিষয়টির আলোচনা যেন সাধারণ মানুষের কাছে না আসে, যেন করিডোর নিয়ে আলোচনা না হয়, যেন করিডোরের বিষয়টা নিয়ে বিএনপি থেকে শুরু করে, আমি তো বললাম দুইজন রাজনীতিবিদ বলবো না, দুইজন এই সরকারকে সমর্থনকারী দুইজন ব্যক্তি, একজন যুক্তরাষ্ট্রে থাকা অবসরপ্রাপ্ত মানে অথবা আমি ভুলে গেছি এই মুহূর্তে, সম্ভবত উনি বরখাস্তকৃত কর্নেল মুস্তাফিজুর রহমান, তিনি এই করিডোর দেওয়াটাকে শতভাগ সমর্থন করেন। আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নের অভিযোগ ওঠা যে শিক্ষক, যিনি বিএনপি জামাতের ক্ষমতায় থাকাকালীন আমলে সাসপেন্ডেড ছিলেন, সেই প্রফেসর এম সাইদুজ্জামান, এই দুইজন করিডোরের পক্ষে, এই সরকারের বাইরে কথা বলছেন। আর বাংলাদেশের কোনো মানুষ করিডোর নিয়ে কোনো, এমনকি এই সরকারকে সমর্থনকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় স্টেক হোল্ডার বিএনপিও বলেছে যে একদম ফর্মালি তার মহাসচিব, আলাপ আলোচনা ছাড়া এই ধরনের করিডোর দেওয়া হবে না। আজকে মির্জা আব্বাস বলেছেন, স্থায়ী কমিটির সদস্য বিএনপি, যে করিডোর দেওয়ার সিদ্ধান্ত যদি নিতেই হয় সেটি একটি নির্বাচিত সরকার নিবে, আপনারা নেওয়ার কেউ না। ওকে, এই ওকে। ফাঁকে আপনাকে বলে দেই, আরেকটা তথ্য দিয়ে রাখি আপনাকে, দর্শকদের বুঝতে সুবিধা হবে মেলানোর জন্য। আপনার মনে আছে যে 9/11 ঘটেছিল, টুইন টাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রে লাদেনের বাহিনী তালেবানরা সেটা ধসিয়ে দিয়েছিল। সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। সেই ঘোষণাকারী কারা কারা, পৃথিবীর কোন কোন দেশ এই যুদ্ধে থাকবে, তার মধ্যে বাংলাদেশও কিন্তু অনুস্বাক্ষরকারী দেশ। তখন আজকের মতো একটি কেয়ারটেকার সরকার ছিল। সেই কেয়ারটেকার সরকারের দায়িত্বপ্রাপ্ত ছিলেন তখন লতিফুর রহমান। তখন শেখ হাসিনার মেয়াদ শেষে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয়। সেই রকম সময়ে আফগানিস্তানে যাওয়ার জন্যে বাংলাদেশের আকাশ সীমা মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান যাতে ব্যবহার করতে পারে, তার জন্য বাংলাদেশের কাছে আবেদন করে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ আপনি নর্মাল বাণিজ্যিক বিমান, কার্গো বিমান অথবা যাত্রীবাহী বিমান আপনি পরিবহন করতে পারেন একটা ফি দিয়ে, কিন্তু আপনি যুদ্ধ বিমান আসতে পারে না। এটি এভিয়েশনের অ্যাক্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যাক্ট অনুযায়ী তার জন্য পারমিশন নিতে হয়। সেই সময়ে আপনার সফি শামী, আপনার মনে আছে যে সফি শামী ছিলেন সেই সময়ে সাবেক পররাষ্ট্র সচিব। তখন জীবিত যত পররাষ্ট্র সচিব ছিল এবং জীবিত যত পররাষ্ট্রমন্ত্রী ছিল, ইনক্লুডিং ডক্টর কামাল হোসেন সহ, আজকের যে অতিথি ভবন পদ্মা, সেই পদ্মা একটি সারাদিন ব্যাপী মিটিং হয় যে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে কি হবে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং চলাকালে টেলিফোনের যোগাযোগ করা হয়, আলাপ আলোচনা করা হয়। বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা সহ, আমি সেই সময়ের কথা বলছি আপনাকে, সারাদিন ব্যাপী প্রশাসনিক ডিপ্লোম্যাটিক মিটিং হলো, এর বাইরে ওইখানে মিটিং হলো। সেই মিটিং এর পরে গভীর রাত্রে সিদ্ধান্ত হলো বাংলাদেশ আকাশ সীমা ব্যবহার করতে দেবে এবং বাংলাদেশ আকাশ সীমা ব্যবহার করতে দেয়। আপনার মনে আছে নিশ্চয়ই সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিল সেই সময়, এবং সেই সময়ে তারা ফুয়েল নেওয়ার জন্য নেমেছিল। ফুয়েল নেওয়ার পর কয়েক ঘন্টা এই 5 তারা হোটেলে তারা, যে সৈন্যরা ছিল তারা কিছুক্ষণ সময় কাটিয়ে পরবর্তীতে আবার তারা আফগানিস্তানের যুদ্ধে চলে যায়। অর্থাৎ আফগানিস্তানে এই তালেবান জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ, সেই যুদ্ধের অন্যতম অংশীদার কিন্তু ছিল সেই সময় বাংলাদেশ। কিন্তু এই ইন্টেরিয়ম সরকার কারো সঙ্গে
কোনো আলাপ আলোচনা ছাড়াই নৈতিক সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তা উপদেষ্টার ভাষ্য অনুযায়ী। আর এই যে আপনি বলছিলেন গোলাম আজমের বাংলায় আচ্ছা, আওয়ামী এই লীগের প্রসঙ্গে ঠাঁই আমি একটু নাই। এই যে আমি একটা এই প্রসঙ্গে আসতেছি। আমি দর্শকদের জন্য একটু কথা বলে নিই। প্রিয় দর্শক, আপনারা অনেকে যুক্ত হয়েছেন, অনেকে কমেন্টস করছেন। আপনাদের কমেন্টস গুলো আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন, আর অন্যান্য দর্শকবৃন্দ দেখতে পাবেন। আমাদের আজকের অতিথি হচ্ছেন সিনিয়র সাংবাদিক জনাব নজরুল কবির, এবং তিনি বেশ কিছু কথা বলেছেন। এখন আমরা যে প্রসঙ্গে যাব সেটি হচ্ছে যে বাংলাদেশের গোলাম আজম সাহেবের, প্রয়াত গোলাম আজম সাহেবের ছেলে একটা স্ট্যাটাস দিয়েছেন, আমরা সেটা দেখাবো কিছুক্ষণ পরেই। তার আগে একটু বলে নেই, নজরুল কবির সাহেব, এগুলো তো অত্যন্ত স্বাভাবিক। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন, আওয়ামী লীগের যে নির্বাচন কমিশনের যে নিবন্ধন রয়েছে সেটি স্থগিত করা হয়েছে, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব স্লোগান দেওয়া হচ্ছে, একটা একটা আওয়ামী লীগ ধরো, ধরে ধরে জবাই করো, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, নিজামীর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, বিষয়গুলো খুবই স্বাভাবিক। এগুলাই হবে, এগুলাই কাম্য ছিল, এগুলাই হচ্ছে। এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করা হয়েছে, স্থগিত করা হয়েছে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এবং শাহবাগে যেসব স্লোগান হয়েছে, আওয়ামী লীগ ধরো, ধরে ধরে হত্যা করো, এবং আরো অনেক স্লোগান, সেখানে নতুন নতুন স্লোগান এসছে, জামাতে ইসলামের বাংলাদেশ, গোলাম আজমের বাংলাদেশ, এই যে আওয়ামী লীগ চলবে না, ঠিক আছে। পাশাপাশি, এবং অনেকে মনে করছেন এই সরকারের কাছে এগুলোই তো কাম্য, এগুলোই হবে, এগুলো অত্যন্ত স্বাভাবিক, যেগুলো স্বাভাবিকভাবে অত্যন্ত দ্রুততার সাথে ঘটছে। এখন আমরা মুন্না, তোমাকে রিকোয়েস্ট করবো যে আমাদের আমাদের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার যিনি আছেন, ম্যানেজার, আমরা গোলাম আজম সাহেবের পুত্রের যে স্ট্যাটাস সেটি একটু শেয়ার করতে চাই। আমি আপনার একটা শব্দ বলবো এক্সপান্ড করতে। আপনি বলছেন যে এটা কাম্য ছিল। না, এটা কাম্য ছিল না, কোনো অর্থেই না। বলেন, বলেন। বাংলাদেশের মানুষ না, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই স্লোগান শুনবে, এবং সেইটা এই ইউনূস সরকারের কাম্য না, ছিল বলে আমি মনে আমি করি না। কাম্য কি জন্য বলছি, সেটা হচ্ছে যেই অ্যারেঞ্জমেন্ট তাদের 5ই আগস্টের পর থেকে তারা যেটা চাচ্ছে, রিসেট বাটন পুশ, বুঝতে মেটিকুলাস পেরেছি, আপনি ডিজাইন, স্যাটায়ার করে বলেছেন, আপনি সবকিছু স্যাটায়ার করে বলেছেন। সেইটা কিন্তু মিন করে ধরেন বলেছি, যে এবং আমাদের এটাই অনেক তো স্বাভাবিক। দর্শকরা, না, না, অনেক দর্শকরা হয়তো সেটা না বুঝতে পারে যে আপনি আপনি স্যাটায়ার করেছেন, এটা নাও বুঝতে পারে। তো আচ্ছা, আচ্ছা, ফলে আচ্ছা, আচ্ছা। হচ্ছে সেই কারণে আমি আমার প্রতিবাদটুকু করে রাখলাম। জি। দেখেন, আহ ঘটনার হুম, প্রেক্ষিতে যেটা হয়েছে যে সেইটা হচ্ছে যে এই জায়গাতে অন্তত দুইজন ব্যক্তির নামও আমি উচ্চারণ করতে পারি যে উপদেষ্টা পরিষদে আছেন। একজন হচ্ছেন শারমিন মুর্শিদ, যিনি শরণার্থী ক্যাম্পে যে স্বাধীন বাংলা যে মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা ছিল তার হুম, হুম, সদস্য হুম। ছিল। ঘুরে ঘুরে বেরিয়েছেন তিনি। সেই আপনারা মুক্তির গান সিনেমায় দেখেছেন, লিয়ার লেভিন ও উনি তারেক উনি মাসুদের। সেই সময় ভুল করেছেন, সেই সময় ওনার বয়স কম ছিল, উনি বুঝেন নাই, এখন বুঝেন। জি, বলুন। এটা হলো এক। আরেকজন তো মুক্তিযোদ্ধাই আছেন, ফারুকী আজম, একদম ডিরেক্ট মুক্তিযোদ্ধা। জি, জি। এবং ফারুক সাহেব চট্টগ্রামের বিজয় মেলা যে কয়জন চালু করেছিলেন মহিউদ্দিন চৌধুরীকে সঙ্গে নিয়ে, তার একজন। তো আমি জানি না, আমার খুব আগ্রহ তাদের মানসিকতাটা জানার, যে স্লোগান শুনে কেমন আরাম লেগেছে তাদের। হ্যাঁ, যে তারা সরকারে আছেন, তাদেরই আহ দুধ দুধ কলা দিয়ে পোষা প্রাণীগুলো যখন গোলাম আজমের এই স্লোগান দিচ্ছে, তখন কি তাদের একবারের জন্য হলেও তাদের মনে হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী, অর্থাৎ এর আগে ওনাদের আগে যিনি রাষ্ট্র চালিয়েছেন, যে তিনি যে রাজাকারের নাতিপুতিদের কথা বলেছিলেন সেটা সঠিক বলেছেন, এটাকে নিজের অজান্তেও একবার তাদের মনে পড়েছে কিনা আমার জানার খুব আগ্রহ। যাই হোক, আচ্ছা। যেটা বলছিলাম, যে গোলাম আজমের বাংলায় যে আওয়ামী লীগের ঠাঁই নাই, হুম, এটা তো ধরেন যে আমি যদি বাংলাকে ওই নুরুল কবিরের ভাষায় পূর্ব পাকিস্তান হিসেবেও ধরি, বা ধরে নিলাম, তো এটা তো স্বাভাবিক ঘটনা তাদের ভাষ্য অনুযায়ী। কারণ জি, জি। এই যে গোলাম আজমের পক্ষে গোলাম আজম রাজাকার না বলছেন আজমি সাহেব, মানে আজকে যদি কেউ প্রশ্ন তোলে যে আজমি সাহেবকে কেন কথিত আয়না ঘরে রাখা হয়েছিল, তো সেইটা যৌক্তিকতা তো খুঁজে পাবে অনেকে ওনার এই পোস্টের পর। কারণ যেই মানুষটি বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করেন, তিনি সেনাবাহিনীতে যেই আছেন। মানুষটি
পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক ছিলেন। সৌদি আরবে গিয়ে চাঁদা তুলেছেন, সেই চাঁদার রসিদ পর্যন্ত মানে বিদ্যমান বাংলাদেশের অনেকের কাছে। তার নাম অধ্যাপক গোলাম আজম। এই গোলাম আজম, যিনি কুখ্যাত রাজাকার, আমি খুব দায়িত্বহীন কণ্ঠে বলছি, যিনি যুদ্ধ অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত, আমৃত্যু বয়সের কারণে তাকে সুপ্রিম অভিযোগ প্রমাণ হওয়ার কারণে সুপ্রিম রেসপন্সিবিলিটির তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি তার বয়স বিবেচনায়। তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত হাসপাতালের যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল যেটি আছে, মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল যেটি আছে, সেই হাসপাতালের যে কারাগার আছে চিকিৎসার জন্য তিনি কিন্তু সেই সমস্ত সুবিধা ভোগ করেছেন এবং আল্লাহ তার হায়াত যতদিন রেখেছেন ততদিন তিনি বেঁচেছেন, কারণ তার শাস্তি ছিল আমৃত্যু কারাভোগ করার। তার এবং দেলোয়ার হোসেন সাইদির এই দুজনের ক্ষেত্রে সেই রায় দিয়েছিল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকে তারা প্রশ্ন তুলছেন তো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটা রাজনৈতিক হত্যাকাণ্ড, রাজনৈতিক ভাবে দেখেছে, এটা প্রতিহিংসার শিকার। তাইলে কি এখন ভবিষ্যতে যদি কেউ বলে যে আপনারা এই পোস্ট দেখে অন্তত পক্ষে তার সাপোর্টিং এভিডেন্স তো দিয়ে দিলেন, উনি আজমি সাহেব তো সেই সাপোর্টিং এভিডেন্স দিলেন যে তারা প্রতিশোধ প্রণয়ন হয়ে এখন একের পর এক শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করছে। ফলে স্কোপ গুলো কিভাবে তারা তৈরি করে দিচ্ছে বলার জন্য একটা মানে একটা মুভমেন্টের যদি লজিক গুলিকে তারাই নিজের হাতে কিভাবে একের পর এক ধ্বংস করছে দেখেন আপনি। কারণ কয়লা ধুইলে ময়লা যায় না, সত্য এতটাই নিরেট সত্য যে সেই সত্যকে কোনো কিছু দিয়ে চাপা দেওয়া যায় না, বেরিয়ে আসে। সেই লক্ষ্যেই বেরিয়ে আসছে যে এই তাদের চেতনার উত্তরাধিকারী যারা। এবং খেয়াল করে দেখবেন এইখানে কারা কারা গেছে। চরমনাইয়ের পীর সাহেবের দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্র সংগঠন গেছে এবং তাদের মহানগরের নেতৃবৃন্দও গেছে জুম্মার নামাজের পরে। এইখানে গেছে কারা? এইখানে গেছে বাংলাদেশ প্রথম রাত্রেই গেছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা, তাদের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে। তারপরে তার শিবির যাওয়াতেই সমাবেশটা অনেক বড় হয়েছে। তারপরে সেইখানে গেছে আপনার বাংলাদেশ জামাতে ইসলামী, সেইখানে গেছে হেফাজতে ইসলাম। অর্থাৎ বাংলাদেশে ইসলাম ধর্মভিত্তিক যতগুলো রাজনৈতিক দল আছে তার প্রতিনিধিত্বকারী বড় দলগুলো সবাই সেখানে গেছে। বারবার সেখানে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছিল যে কারাগার কেন বেগম খালেদা জি আসছেন না, কেন বিএনপি আসছেন না, বিএনপিরও আসা উচিত। এক মোক্ষম সময় বয়ে যায়। পিনাকি ভট্টাচার্য সুদূর ফ্রান্সে বসে থেকেও বলেছেন যে ট্রেন মিস হয়ে যাচ্ছে বিএনপির। কিন্তু বিএনপি যেহেতু দাবি করে যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জেট ফোর্সের কমান্ডার যিনি মুক্তিযুদ্ধের, সেই জিয়াউর রহমানের দল যেহেতু বিএনপি, তারা এই রাজাকারদের পাশে গিয়ে এক মঞ্চে দাঁড়াতে আজকের বাস্তবতায় এসে চায় নাই। এবং আপনার জন্য বলে রাখছি, তথ্য দিচ্ছি, যেদিন এনসিপির এইখানে মিটিং চলছে সেই দিন বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি তারুণ্যের সমাবেশ, সেটি চট্টগ্রামে হচ্ছিল। সেই দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকটা টিটকারির ছলে বলেছিলেন যে শুনেছি শাহবাগে নাকি কারা সমাবেশ করছে, তোমরা এসে দেখে যাও আজকে এইখানে চট্টগ্রামে তোমাদের সমাবেশ কতখানি আর এইখানে বাংলার তরুণরা কতখানি। ওই শাহবাগের সমাবেশের অন্তত পক্ষে 20 গুণ বড় সমাবেশ হয়েছিল তারুণ্যের সমাবেশে। এবং আমাদের জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন, সাবেক ক্যাপ্টেন তামিম ইকবালও সেই দিন সেই বিএনপির সেই সমাবেশের তারুণ্যের সমাবেশে কিন্তু বক্তব্য রেখেছেন। সেই সমাবেশেই কিন্তু তিনি বলেছেন, একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, বলেছেন বাংলাদেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগের রাজনীতি চায় না,
খুব আচ্ছা খেয়াল ভাই, করবেন। আমার একটা কথা একটু, 18 কোটি মানুষ আওয়ামী লীগের রাজনীতি চায় না। আওয়ামী লীগের যে 6-7 কোটি আছে, এই 6-7 কোটি মিলালে তো 18 আমি আর আসছি সেই 7-এ জায়গায়, 25 কোটি হয়ে যাবে দেশের জনসংখ্যা। আমি সেই জায়গায় আসছি। এটা হচ্ছে পলিটিক্যাল রেটরিক। এই জাতীয় না কথাবার্তা হলেও রাজনীতিবিদরা রাজনীতির মাঠে বলে থাকেন, কিন্তু এইটা দিয়ে জাস্টিফাই হয় না যে তারা আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ চেয়েছে। এই যে আজকে ধরেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা যেটা বলা হয়েছে, এই দাবিটা বিএনপির দাবি সবার আগে করছে। আমার ভাষণ আপনি পত্রপত্রিকা খুলে দেখেন, হ্যাঁ, ওরা সেই বলছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে, জি। যখন প্রথম, অর্থাৎ সরকার পতনের পরে প্রথম যে সমাবেশটি নয়াপল্টনে হলো, যেই সমাবেশে তারেক রহমান প্রথম ভার্চুয়ালি জি, বক্তৃতা করলেন এই জি, জি, সরকারের পতনের পর, সেই সমাবেশেই বলা হয়েছিল আইনি ভাবে রাজনীতি বন্ধ করতে হবে আওয়ামী লীগের। আওয়ামী লীগ তো না বলছেন ফ্যাসিস্টদের। খেয়াল করবেন শব্দগুলি, আইনি ভাবে। বিএনপি কিন্তু শুরু থেকেই তাই বলা হয়েছে যে কোনো নির্বাহী আদেশ না, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে তারা। সেটা নিয়ে অন্য আরেকদিন আলোচনা করবো, কেন তাদের এই গেমটা, কেন তারা এই দাবিটা প্রথম থেকেই কেন বুঝছিল। কারণ তারা জানে, ওই যে আপনি যেটা উল্লেখ করলেন, যে এই দেশের একটি বড় অংশ ভোট ব্যাংক আছে আওয়ামী লীগের, এটা তারা জানে। ফলে আওয়ামী লীগকে যদি বিচারিক প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত না করা হয়, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে। তো নির্বাচনে অংশ নিলে শেষ পর্যন্ত না জানি আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এই আতঙ্ক, এই ভয়টা মানে আওয়ামী লীগ ছাড়া বাকি প্রত্যেকেরই আছে। দ্যাটস দ্য কজ, মেইন কজ। কারণ এর মধ্যে আপনাকে আরো বলি, আপনি একটু বলছিলেন না যে হামিদ সাহেব এবং আইভি হুম, দুইজনের নাম হুম, উল্লেখ হুম, করে, যে হুম, নারায়ণগঞ্জের মেয়র আইভি ওই পতনের পর থেকে তো তিনি দেশেই ছিলেন। ওই মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন, যতদিন পর্যন্ত না তাদেরকে বরখাস্ত করা হয়। দায়িত্ব পালন করেছেন, অফিস করেছেন নিয়মিত, এবং তারপরে তিনি তো সেই বাসাতেই ছিলেন বরখাস্ত হয়ে যাওয়ার পর। সে তো বাসায় ছিল, সে তো কোথাও যায় নাই। এমনকি আওয়ামী হ্যাঁ, লীগের পক্ষে কোন প্রতিবাদ মিছিলটি ছিল, বের করেন নাই উনি উদ্যোগী হয়ে। তারপরেও তাকে কেন গ্রেফতার করা হলো, সেইটাই তো প্রশ্ন, মানুষেরও আগ্রহ। তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে রিফাইন্ড আওয়ামী লীগ করার জন্য, কথিত রিফাইন্ড আওয়ামী লীগ। হামিদ সাহেবকেও একই রকম প্রস্তাব দেওয়া হয়েছিল এবং প্রচন্ড চাপ দেওয়া হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার নেতা। জন্য। আরো 4-5 জন আছেন, আমি আজকে আপনাদের কাছে নাম বলবো না, আরো 4-5 জন আছেন, কারণ দেখা যাবে যে তারা আবার কবে গ্রেপ্তারের মুখোমুখি হয়ে যায়। এদেরকে দিয়ে একটা আওয়ামী লীগ দাঁড় করাইতে চাইছে তারা। ওই যে ফরেন চাপ আছে, ইনক্লুসিভ ইলেকশন, সেই ইনক্লুসিভ ইলেকশনের জন্য। এখন এই যে আজকে আপনি যে প্রসঙ্গটা আনছিলেন, যে নির্বাচন কমিশনের যে নিবন্ধনটা বাতিল হলো, দুপুর পর্যন্ত গল্প কি ছিল, কার্টার সেন্টারের 5 জন প্রতিনিধি মার্কিন যুক্তরাষ্ট্র। আপনি জানেন কার্টার সেন্টারের একটি বড় কাজ, অনেকগুলো কাজের মধ্যে একটি বড় কাজ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষণ করা। তারা 2009 সালে বাংলাদেশে এসেছিল নির্বাচন পর্যবেক্ষণ করছে, কিন্তু 2014 সালেও তারা আসবে বলেও শেষ পর্যন্ত আসে নাই। কারণ যুদ্ধাপরাধের বিচারের সময় জামাত তখন বিপুল পরিমাণের অঙ্কের টাকা ব্যয় করেছিল লবিস্ট নিয়োগের মাধ্যমে। লবিস্টদের কারণে সেই সময়ে লবিস্টদের মাধ্যমে কনভিন্স হয়ে তারা সেই সময়তে 2014 নির্বাচনে আর আসেন নাই। বাবা! এরপরে 18 এবং 24, সেই দুটো তো আপনারা জানেন এই নির্বাচন নানা কারণেই সমালোচিত, ফলে সেই নির্বাচনেও এই গ্রুপটা আসে নাই। আগামীতে একটি ভালো নির্বাচন হবে মনে করে তারা অগ্রবর্তী টিম হিসেবে আসছেন। আজকের দুপুরবেলা সিইসির ভাষ্য অনুযায়ী যে নির্বাচন অবাধ সুষ্ঠু ওইগুলি হবে কিনা সেই সমস্ত বিষয়ে কথা হয়েছে, ইনক্লুসিভ হবে কিনা এগুলো এই জায়গাটাই এসে যখন কথা উঠছে, অত্যন্ত আমি বলবো অন্তত পক্ষে যে সিইসি অনেস্টির পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন যে এখন পর্যন্ত ইনক্লুসিভের জায়গায় যদি বলো, আমি ইনক্লুসিভ ইলেকশন করতে চাই, কিন্তু
তিনি কিন্তু দিয়ে তাদেরকে ইনফর্ম করেছেন। তাকে যখন ইনক্লুসিভ নির্বাচন বলছে কিন্তু দিয়ে তিনি এই জিনিসটি ইনফর্ম করেছেন। আমি একেবারে ওই বৈঠকের নিবিড় সোর্স, আমার ফার্স্ট হ্যান্ড সোর্স থেকে বলছি আপনাকে, যে সেইখানে, কারণ আমি দীর্ঘদিন একসময় নির্বাচন কমিশনে কাজ করেছি, ফলে ফার্স্ট হ্যান্ড সোর্স দিয়ে কথা বলছি। সেইখানে তিনি তখন বলেছেন যে বাংলাদেশে যে প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু আমি এখনো গ্যাজেটটি পাইনি। ফলে গ্যাজেটটি হাতে না আসায় আমি এই ব্যাপারে কিছু বলতে পারছি না। আপনি খেয়াল করে দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই বলে আসছে যে হ্যাঁ, আমরা এই সরকারকে সহায়তা করবো সর্বাত্মক, কিন্তু একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। তারই ধারাবাহিকতায় কিন্তু এই কার্টার সেন্টারের থেকে এই জিনিসটা জিজ্ঞেস করা হলো। এবং আপনি যে কথাটা বলছেন যে 9:30টায় জানতে পেরেছেন, তো তার কিছুক্ষণ আগেই স্টেটমেন্টটা দিয়েছেন ইসির সচিব। কারণ 5টার পরে প্রজ্ঞাপন জারি হয় আজকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টারও আজকে একটা ব্রিফিং ছিল, অনেকগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, কোরবানির ঈদকে সামনে রাখা শুরু করে আরো অনেকগুলো বিষয়। মানে আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী মিটিং এ অনেক সিদ্ধান্ত হয়েছে গুরুত্বপূর্ণ। সেই সিদ্ধান্তের মধ্যে তখন সাংবাদিকরা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলেন প্রজ্ঞাপনের প্রশ্নে, বলেছেন আমি যতদূর জানি এটা হয়ে যাওয়ার কথা, কিন্তু তিনি ব্রিফিং এ কিছু জানাতে পারেননি তখন পর্যন্ত। ওনার ব্রিফিং শেষ হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এটি সাংবাদিকরা যখন বেরিয়ে আসবে সচিবালয় থেকে, সেই মুহূর্তে জানতে পারেন যে প্রজ্ঞাপনটি মাত্র জারি হয়েছে। এবং খুবই ইন্টারেস্টিং, এই প্রজ্ঞাপনের স্বাক্ষরকারী কে জানেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনটি হয়েছে, স্বাক্ষরকারী হচ্ছেন খোদ প্রধান উপদেষ্টা। খুব সিগনিফিকেন্টলি মনে রাখবেন এই বিষয়গুলো। আগামী দিনের বাংলাদেশের জন্য এই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। আজকে এই আপনার দর্শকদেরকে সাক্ষী রেখে আমি বলে যাচ্ছি, কতদিন এইভাবে কথা বলতে পারবো আমি জানি না, কারণ প্রতিনিয়তই নানা রকম শঙ্কায় আছি। একদিকে মব কালচারকে রাষ্ট্রের পক্ষ থেকে উৎসাহিত করা হচ্ছে, আবার মুখে বলা হচ্ছে না করবো না, কিন্তু জাস্টিফাই করছেন প্রেস সচিব। এই যে 3 সাংবাদিকের কোয়েশ্চেনের কি ফর্মে জাস্টিফিকেশন হয়েছিল, পরবর্তীতে যখন প্রেস সচিবকে জিজ্ঞেস করা হলো, এটি দেশবাসী দেখেছে। ফলে প্রতিনিয়তই আমাদের একটা তটস্থ অবস্থার মধ্য দিয়ে যেতে হবে, কথা বলতে হয়। অথচ উনি সহ তারা সবাই বলেছিলেন আমরা মুক্তবাদ, আমরা অবাধ স্বাধীন। আপনার এই অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে বিগত সরকারের আমলে কি ধরনের চাপে ছিলাম, গণমাধ্যম নিয়ে যখন কথা বলেছি, যে ওই সময় যদি আওয়ামী লীগ পাপ করে থাকে, এখন হয়েছে মহাপাপ। আপনি বলেন যে সাইবারে একটা আইন আসতেছে, পূর্ণাঙ্গটা এখন আমরা হাতে পাই নাই, খসড়া অনুমোদন হয়েছে, কিন্তু ঘোষণা দিয়ে বলা হয়েছে যে কি কি জিনিস তারা বাদ দিয়েছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল, যেটা আওয়ামী লীগ সরকারের আমলে সাইবার ক্রাইম অ্যাক্টের সবচেয়ে ভালো কাজ ছিল, সেটি ছিল মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা নিয়ে কোনো কিছু ব্যঙ্গ, বিদ্রুপ বা প্রশ্নবিদ্ধ করা যাবে না। সেইটা সবার আগে বাদ দিয়ে দিচ্ছে তারা। সংশোধন করেছে। এটা আমার ভাষ্য, আইন উপদেষ্টার ভাষ্য। এখন ধরেন আপনি তো হাসছেন, অবশ্য দুঃখে অনেক সময় এরকম কলিজা ফাটা হাসি আসে, কিন্তু রিয়েলিটিটা দেখেন উনারা যা করছেন, ওনারা বলছেন নতুন বন্দোবস্ত। তো নতুন বন্দোবস্তের সরকার কি গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই? যে দলটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, প্রবাসী সরকার গঠন করেছে, সেই দলটির আপনি বিচার করেন। সেই দলের কোন নেতা যদি অপরাধ করে থাকে বিচার করেন। যদি সাংগঠনিক কোন, কারণ সরকার এবং দল এই পার্থক্যটা এইখানে উপদেষ্টা সংস্কার কমিশনে অনেকেই আছেন। আওয়ামী লীগের ওই সময় আওয়ামী লীগ ক্ষমতা গেলে বলছে যে দল আর সরকার এক হয়ে যাচ্ছে। তো ভাই এখন আপনারা কি করতেছেন? সরকার আর দল তো আলাদা জিনিস। প্রধানমন্ত্রীর যে বিচার হবে, আওয়ামী লীগ সভানেত্রীর তো সেই বিচার হবে না। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ বসে কি কোন সিদ্ধান্ত নিয়েছে সেই দিন?
নাকি সেখানে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসছে? আওয়ামী লীগ দলের আজ্ঞাবহ কি 3 বাহিনী, না সরকারের আজ্ঞাবহ 3 বাহিনী? এই মিনিমাম নর্মসটুকু যদি না জানেন, তো ভাই এটি যেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, আপনাকে একটা মজার কথা বলি, দেখেন খেয়াল করবেন, ছোট বিষয়, এই যে পাকিস্তান ভারত যুদ্ধ হলো না, আপনি দুইটা দেশের রাজনৈতিক নেতৃত্বের ক্যারেক্টার দেখেন, সেখানেও কিন্তু এক ধরনের কেয়ারটেকার গভর্নমেন্ট চলতেছে পাকিস্তানে। আসিফ কাদ্রি বোধ হয় নাম, আমি ভুলে গেছি এই মুহূর্তে প্রধানমন্ত্রী যে তাদের। আর ওইদিকে নরেন্দ্র মোদী নিজের দলের সঙ্গে শুধু মিটিং করছেন তা না, কিন্তু পেহেলগাম ঘটনার পরে তিনি সর্বদলীয় বৈঠক করেছেন পেহেলগাম ঘটনার পর। আবার এই যুদ্ধে যাওয়ার আগে, মানে অর্থাৎ মানে তাদের এই সামরিক অভিযানের আগে সব দল নিয়ে বৈঠক করেছেন। তারপর আবার সব দল থেকে এক্সক্লুসিভ কোর নিয়ে বৈঠক করেছেন। তারপর তার মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠক করেছেন। তারপর তাদের নিরাপত্তা কাউন্সিল নিয়ে বৈঠক করেছেন। তারপরে তাদের গোয়েন্দা সংস্থা এবং 3 বাহিনী প্রধান নিয়ে বৈঠক করেছেন। এরপরে আবারও একদম নিবিড় গোয়েন্দা সংস্থা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী নিয়ে বৈঠক করে তারপরে রাজনৈতিকভাবে সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানে কি হচ্ছে বিস্ময়কর রকম, সামরিক বাহিনী পাল্টা আক্রমণ করবে এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক নেতাদেরকে জানিয়েছে। রাজনৈতিক নেতারা তখন সেটা প্রস্তুত করেছে। না, পাকিস্তানে এটা তো স্বাভাবিক। মিনিমাম জায়গা বলে রাখি, আপনি খুবই গুরুত্বপূর্ণ ভাবে দেখবেন, 71 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, খুব খেয়াল করে দেখবেন, সেই সময়ও পাকিস্তান সামরিক বাহিনী আমার 25শে মার্চ অভিযান চালাইছিল। তারা যুদ্ধ করছে, তারা যে হারছে সেটাও পাকিস্তান সামরিক বাহিনী নিজেদের সিদ্ধান্ত নিছে। ভুট্টো পরে জানছে যে অলরেডি সারেন্ডার, ভুট্টো তখন সিদ্ধান্ত দিতে গেছে, বলে যে অলরেডি সারেন্ডার করে ফলাইছে। তো তার মানে সেটা হচ্ছে সামরিকায়নের একটা দেশ। আমার বাংলাদেশে কিন্তু এত কিছুর পরেও হাজার সমালোচনা আছে বিভিন্ন রাজনৈতিক দলের, রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয় রাজনৈতিক ভাবে। মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু তো কারাগারে পাকিস্তানের, আওয়ামী লীগের তৎকালীন রাজনৈতিক নেতা যারা ছিলেন তারা কমরেড মুজাফফর আহমদ নেপ মুজাফফরের, কমরেড মনি সিং এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাদের সাথে পর্যন্ত কনসার্ন করে তারপরে পার্টি সরকার হয়। অন্য আরেকদিন সুযোগ পেলে আপনাকে জানাবো যে আমরা 17 এপ্রিল করি, 13 এপ্রিল হওয়ার কথা ছিল। কেন ওইটা পিঠা ছিল, মানে 13 তারিখ থেকে 17 তারিখে আসলো, সেইখানেই খন্দকার মোস্তাক বঙ্গবন্ধু হত্যাকারী সে যুক্ত ছিল কিভাবে, সেই তথ্য অন্য আরেকদিন আপনাকে বলবো। এগুলি সব ইতিহাসের দলিলে আছে। আওয়ামী লীগ থেকে এই জায়গাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে জাতির সামনে এই সমস্ত তথ্য দিতে। সমস্ত তথ্য ছিল, সমস্ত ইনফরমেশন ছিল, এই প্রজন্মের কাছে স্পষ্ট করে নাই যে এই যে লিগেছি বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ড মুস্তাক থেকে শুরু করে যে পরাজিত শক্তির লিগেছি, জিয়াউর রহমান সহ যেটা আসছে, এবং আজকে যখন গোলাম আজমের বাংলায় স্লোগান দেওয়া হয় আওয়ামী লীগের ঠাঁই নাই, এটি একটির সঙ্গে একটি পরম্পরাগত ভাবে যুক্ত, চেতনার উত্তরাধিকারের ভাবে যুক্ত। ফলে বাংলাদেশে আজকে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে দিয়ে এক ভয়ঙ্কর জায়গায় আমরা গেলাম, সাইমালটেনিয়াসলি করিডোর দিয়ে এক ভয়ঙ্কর জায়গায় গেলাম। এই যে দুটো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা গেলাম, এই দুটো গুরুত্বপূর্ণ জায়গায় বাংলাদেশে আগামীতে যেই শঙ্কা প্রকাশ করেছিলেন এই বছরের 25শে ফেব্রুয়ারি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে, তিনি সাবধান করে দিয়েছিলেন সবাইকে। আজ সেটি ক্রমশই ধোঁয়াশা কেটে গিয়ে স্পষ্ট হয়ে উঠছে। আজ বাংলাদেশে মুক্তিযুদ্ধকে টোটালি বন্ধ করার একটি মানে একেবারে কি বলবো এটাকে সুনির্দিষ্ট পরিকল্পনায় তারা এগুচ্ছে। অর্থাৎ এর সঙ্গে আইএসআই থেকে শুরু করে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে সমস্ত আন্তর্জাতিক শক্তি ছিল
তারা সক্রিয় হয়েছে। আপনাকে একটুখানি খালি বলে রাখি, এর মধ্যে খুবই বুদ্ধিমত্তার সাথে যে এই দেশটি আমাদের ৭১ আমাদের বিরুদ্ধ শক্তি ছিল, কিন্তু সে খুব বুদ্ধিমত্তার সাথে নিজেকে জাস্ট উজ্জ্ব করে নিচ্ছে, যে সেটি হচ্ছে চীন। এই চীন কিন্তু এই করিডোর ইস্যুতে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে ইতিমধ্যে। তিনি স্পষ্টভাবে বলে দিয়েছে চীনের রাষ্ট্রদূত, এই যে বিদের সঙ্গে বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক অর্গানাইজেশন আছে, সামরিক স্ট্র্যাটেজিক অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের মিটিং স্পষ্ট বলে দিয়েছে এই করিডোরের সঙ্গে আমরা নাই। অর্থাৎ এখানে ভারত, চীন এবং রাশিয়া একদিকে বাংলাদেশ প্রশ্নে, অন্যদিকে পাকিস্তান, মিয়ানমার, মিয়ানমারের আরাকান গোষ্ঠী, আরাকান আর্মি, আরসা, এই জঙ্গি গোষ্ঠী, অন্যদিকে আপনার সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র। এই যে নতুন ফেনোমেনার মধ্যে বাংলাদেশ ঢুকলো, মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং আপনার পাকিস্তান, এর থেকে বের হওয়া বাংলাদেশের মানুষকে অন্তত পক্ষে আমি আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি যে ভয়ঙ্কর বিপদের মধ্যে এই সরকার পাড়া দিয়েছে। এই বিপদ থেকে এই সরকারের উদ্ধার করার কোনো সুযোগ নাই, তার মিনিমাম যোগ্যতা নাই এই ভয়ঙ্কর বিপদ থেকে এই দেশকে বাঁচানোর জন্য। সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়তে হলে ৭১ মতো অবস্থায় যাবে। আর আওয়ামী লীগকে যদি সেই জায়গায় ঠেলে দেওয়া হয় ক্রমাগত, তাহলে আমি এর আগে আপনার কাছে বলেছিলাম যে বাংলাদেশ কতখানি এনার্জি দেখেছে ২০২৪-এ, তার চেয়ে ১০০০ গুণ বেশি এনার্জির জায়গায় বাংলাদেশ ধাবিত হচ্ছে, যার ইঙ্গিত মাহফুজ আলম স্বপ্রণোদিত হয়ে তার একটা স্টেটমেন্টে দিয়েছিল। ফলে বাংলাদেশে একটি বিস্ময়কর সময়ের আমরা অপেক্ষা করছি। আমার হাস্য নয়, মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী ভাষ্য, বাংলাদেশ এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা শুরু করেছে। এবং তিনি কমপক্ষে ৩ জন উপদেষ্টা রেফারেন্স দিয়ে বলেছেন যে তিনি ব্যক্তিগতভাবে সেই রাত্রে, যেদিন ঘোষণা হয়েছে, সেই রাত্রে কথা হয়েছে তার ৩ জন উপদেষ্টার সঙ্গে। উপদেষ্টারা ওনাকে তাকে জানিয়েছেন আসলে কোথায় যাচ্ছে আমরাও জানি না। এবার বোঝেন কোন কিচেন ক্যাবিনেট নিয়ে ডক্টর ইউনূস এই মরণ খেলায় নেমেছেন, কাদের নির্দেশে নেমেছেন। ভাইরে, একজন শিক্ষক সমাজের অমর্যাদা আর করেন না, এনাফ করেছেন। শিক্ষকদেরকে এই বাঙালি জাতি সেই কাজী, মানে আপনার মনে আছে যে আমরা শিক্ষকের মর্যাদা কবিতা সেই কবি কাজী কাদের নওয়াজের পড়েছিলাম। ফলে আমরা তো সেই প্রজন্ম যারা শিক্ষককে মর্যাদা করি। আপনার সরকারের আমলে, এই ইউনূস সাহেবের সরকারের আমলে একের পর এক শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে। আপনার মনে আছে আওয়ামী লীগের শেষ আমলে শামীম ওসমানের নির্দেশে নারায়ণগঞ্জ এক শিক্ষককে জুতার মালা পরিয়েছিল। কি তীব্র ঘৃণা, কি তীব্র প্রতিবাদ সারা বাংলাদেশে চলে উঠেছিল। ফলে আজকে সেই শিক্ষক সমাজের কলঙ্ক হয়ে যাচ্ছেন আপনি। দয়া করে এটা করবেন না। আমি খুব বিনয়ের সঙ্গে আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, দেশের বিরুদ্ধে যারা ছিল সেই গোলাম আজমদের উত্তরসূরিদেরকে আপনারা যেভাবে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, আপনারা কিন্তু তাদের চেতনার অভিভাবক হিসাবে এই ইতিহাসের দায় এড়াতে পারবেন না, মুক্তিযুদ্ধের বিরোধিতার দায় এড়াতে পারবেন না। আমি না পারি, আমার সন্তান না হয় তার সন্তান কিন্তু এই জবাব আপনাদের কাছে চাইবে, চাইবেই। এটাই বাংলার নিয়ম। ওই বেহুলা বাংলা কখনো বিধবা হয় না। বাংলার ভাষান যাত্রার কথা মনে রাখবেন আপনারা। আমরা খুব পোর খাওয়া জাতি, মাথা নোয়াই নাই কোনোদিন। বহু উপনিবেশ আসছে, এই পূর্ব বাংলা মাথায় নোয়া নাই কোনোদিন। এত সহজ না। নেপোলিয়ন ওই দিকে আসতে সাহস পান নাই। ফলে আবারও বিনয়ের সাথে বলছি, যারা দর্শকরা দেখছেন, আপনাদের যার যার যে রাজনৈতিক মতাদর্শ থাকুক, খুব ভয়ঙ্কর রকমের বাংলাদেশের দিকে আমরা যাত্রা করছি। এমন আমি নিশ্চিত করে বলতে পারি, যারা 24-এ আন্দোলনে
আপনাদের ভাষায় শহীদ হয়েছেন, তারাও এই বাংলাদেশ দেখতে চায় নাই। তাদের রক্তের সঙ্গে আপনারা বেঈমানি করছেন। শহীদদের, আপনাদের ভাষায় যারা শহীদ, তাদের সাথে আপনারা বেঈমানি করছেন, অমর্যাদা করছেন। জবাব কিন্তু দিতে হবে। মৃত্যুর পর যেমনি হাসরের ময়দানে আপনাদেরকে জবাব দিতে হয়, আমাকেও দিতে হবে, প্রত্যেকটা মুসলিম নাগরিককে যেমনি জবাব দিতে হবে, ঠিক একই রকম ভাবে সবচেয়ে বেশি নিজের বিবেকের কাছে আপনারা ধ্বংস হয়ে যাবেন। আপনাদের বংশ পরম্পরায় আপনাদের উত্তরাধিকার